স্বাগত জানাচ্ছি কৃত্তিবাসের সমরেশ যাত্রায়। জীবনের মায়াভাষ্য সমরেশ বসুর একটি গল্পের নিবিড় পাঠ লিখেছেন বীরেন শাসমল। ভাষার উদ্দেশ্য মনের অভিপ্রায় বুঝিয়ে বলা। ভাষার লিখনে মুখের কথাকে প্রতিফলিত করা হয় লিপি প্রতীক মাধ্যমে। অভিপ্রায় ওই একই, বুঝিয়ে বলার, কিংবা একটু বেশি গুছিয়ে বলারও। মুখের বলায় ব্যক্তি বা অঞ্চল ভেদে একই কথা বিভিন্ন রকমে উচ্চারিত হয়ে থাকে। ব্যক্তিগত সংযোগ সান্নিধ্যের কল্যাণে উদ্দিষ্ট শ্রোতার কাছে তা সতই বোধগম্য হয়, কিন্তু লেখার বেলায় একটা ইউনিফর্মটি অনিবার্য হয়। হুতম প্যাঁচা লিখেছিলেন, মস্করামো দেখাবার মধুসূদনের একেই কি বলে সভ্যতায় পাই। ছেলেটিকে কি একলা পাঠে ভালো করলেন? দুজনেই আপন আপন মুখের কথা লেখায় প্রতিফলিত করেছে। প্রথম জন ছিলেন আদি কলকাতার বাসিন্দা, দ্বিতীয় জনের ভাষায় সংস্কার, যশোর, সাগরদাঁড়ি। এরকম আঞ্চলিক উচ্চারণের বিভিন্নতা লেখার ভাষাকে দুর্বোধ্য করে তোলেই। মুখের ভাষার বিস্তার বক্তার মুখের থেকে শ্রোতার কানের সীমানা অবধি। লেখার ভাষা সর্বদেশকালের পাঠকের কাছে অনায়াস সাধ্য হতে চায়। সেই সর্বজনবোধ্যতার নিরিখেই লিখনের ঐশ্বরূপতার আদল গড়ে ওঠে, তার অনুসরণও হয় আবশ্যিক। বাংলা ভাষার সকল লেখক বা পাঠকই দেখাবার পাঠ্য এবং কল্যাণ লিখতে চাইবেন ওপরের উদাহরণ দুটি ভেঙে। 40 বছরের সাহিত্য জীবনে তিনি প্রায় 2 শতাধিক গল্প লিখেছিলেন। এ প্রসঙ্গে বলা যায় যে তার লেখক সত্তার প্রথম প্রকাশ ঘটেছিল তার গল্প রচনার মাধ্যমে। এক পর্ব থেকে আরেক পর্বে পর্বান্তরের মাধ্যমে তার লেখা গল্পগুলো পরিণত বয়স্ক এক লেখকের অসাধারণ সৃষ্টিরূপে প্রতিভাত হতে থাকে। সর্বহারাদের নিয়ে এত ছোট গল্প বাংলা সাহিত্যে আর কেউ লেখেননি। যৌনতা, অর্থনৈতিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, প্রতিরোধ প্রভৃতিকে বিষয় করে তিনি যে গল্প লিখুন না কেন, তার মূলে কেন্দ্রবিন্দু ছিল সমাজের নিচুতলার মানুষ। তার লেখা ছোট গল্পগুলির আঙ্গিকের কয়েকটি দিক হলো চরিত্র অনুযায়ী ভাষা, নিটোল অবয়ব এবং গল্পের বৈচিত্র্য অনুযায়ী কথন ভঙ্গিমা ও সংলাপ রচনা। তার মায়াভাষ্য নিয়ে কথা বলতে গেলে কথাকার এবং সাহিত্য তাত্ত্বিকদের মনে পড়ে যেতে পারে ফরাসি দার্শনিক বুফোর বিখ্যাত উক্তিটি, স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ। সাদা কথায় স্টাইল বা রীতি বা শৈলী বলতে আমাদের এতাবৎকালে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। শৈলী হলো লেখক বা রচনাকারের সামগ্রিক ব্যক্তিত্বের প্রতিফলন। প্রুস্ত এক সময় বলেছিলেন, শিল্পীর কাছে রঙের ভূমিকা যেমন সাহিত্যিকের কাছে শৈলীরও একই ভূমিকা। ইউরোপীয় কাব্যতত্ত্বের মহাগুরু প্লেটো একদা বলেছিলেন, শৈলী বা স্টাইল হলো সাহিত্যের মৌলিক রূপ। অ্যারিস্টটল বললেন, স্টাইল কোনো একক বৈশিষ্ট্য বা উপাদান নয়, এটি হলো অনেকগুলি উপাদানের সংমিশ্রণ বা সংযোগ। স্থানকাল ভেদে এর উপাদান বা গুণ নানা ধরনের হতে পারে। আমাদের একদা পঠিত শোপেনহাওয়ার স্টাইল সম্পর্কে বলতে গিয়ে বললেন, ফিজিওগনমি অফ দ্য মাইন্ড। সাহিত্যের ক্লাসে পড়লাম ওয়াল্টার প্যাটারের বিখ্যাত উক্তি,
Style is the finer accommodation of speech to that vision within. সাহিত্যের ছাত্র হিসেবে আমরা মোটামুটি একটা জ্ঞান লাভ করলাম। স্টাইল হলো লেখকের নিজস্ব স্বতন্ত্র মনন, চিন্তন ও অনুভবের রীতি। সামান্য সাহিত্য চর্চার সুবাদে আরো কিছু জানলাম একটি শব্দের কথা, যাকে সাহিত্যের ক্লাসে অধ্যাপকরা ব্যাখ্যা করেছিলেন স্টাইলিস্টিক্স বা শৈলী বিজ্ঞান নামে। পড়েছিলাম আ লিঙ্গুইস্টিক গাইড টু ইংলিশ পোয়েট্রি, যে বইটিতে বলা হয়েছে স্টাইলিস্টিক্স একটি গুরুত্বপূর্ণ শব্দ। বলা যেতে পারে এটি হলো সাহিত্যের ভাষা প্রকাশ ভঙ্গিতে লেখকের নিজস্ব ভাষা প্রকাশের বিজ্ঞান। মূল আলোচনায় যেতে এই ভূমিকাটুকুর প্রয়োজন হলো। আমার বর্তমান আলোচনার বিষয় সমরেশ বসুর ছোট গল্পের ভাষা। আমি একজন মুগ্ধ পাঠক। তার ভাষার রূপ রীতি আকর্ষণ করার ক্ষমতায় আমি সেই ভাষার নাম দিয়েছি মায়া ভাষ্য। জীবনানন্দের কাছে ঋণ স্বীকার করে বলি, অনুভূতি দেশ থেকে আলো না পেলে শব্দগুলি হয়ে ওঠে নিরাশ্রয় শব্দের কঙ্কাল। আমার ভাষা সন্ধান সমরেশ বসুর ছোট গল্পে ভাষার প্রাণ, লালিত্য ও সুষমা। মুখের ভাষাকে অবিকল ব্যবহার অনেক লেখকই করেছেন। প্রত্যেক লেখকেরই একটা স্বতন্ত্র বাকভঙ্গি আছে, কিন্তু বাক্য যখন ভঙ্গিকে অতিক্রম করে তীরের মতো বিঁধে যায় মানুষের সমাজনীতি রাজনীতির দেহে, তখন কি বিষক্রিয়া তৈরি হয়, কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে তা লেখক তুলে ধরেছেন তার বহু পঠিত আদাব গল্পে। লেখক মুখের ভাষা তুলে এনে একক থেকে যেন সমগ্রের ভাষায় রূপ দিলেন। ভূদেব চৌধুরী মহাশয়ের যে মৃদু অভিযোগ ছিল, আঞ্চলিক উচ্চারণের বিভিন্নতা লেখার ভাষাকে দুর্বোধ্য করে তোলে। মুখের ভাষার বিস্তার বক্তার মুখের থেকে শ্রোতার কানের সীমানা অবধি। লেখার ভাষা সর্বদেশকালের পাঠকের কাছে অনায়াস সাধ্য হতে চায়। সেই প্রসঙ্গের সূত্র ধরেই আদাব গল্পের ভাষা তুলে ধরা যেতে পারে। মারামারি কইরা হইব কি, তোমাগো দুগা লোক মরব, আমাগো দুগা লোক মরব, তাতে দেশের কি উপকারটা হইব? তুমি মরবা, আমি মরুম, আর আমাগো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইব। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি। নইলে এমন কামড়িটা লাগে ক্যাম্বায় না। এ ভাষা যেন কানের ভিতর দিয়া মরমে প্রবেশ করে। যৌবনকালেই গল্প পড়েছি, পরবর্তীকালে আবারও পড়েছি, কিন্তু যতই পড়ি ততই যেন মনে হয় এই বাক্যবন্ধে ধরা আছে ইতিহাসকার এবং দার্শনিকের উপলব্ধি। ভ্রাতৃঘাতী দাঙ্গা নিয়ে অনেক কথা হয়, অনেক উত্তেজক রাজনৈতিক বক্তৃতা হয়, অনেক প্রতিরোধী আন্দোলনও হয়, ইতিহাসে হয়েছেও। কিন্তু এই কটি বাক্যের ভেতর জুড়ে যে লক্ষ লক্ষ বাক্যের বীজ লুকোনো আছে, তা যেন সেই ব্রাজিল মহারণ্যের মাটিতে লুকিয়ে থাকা শতাব্দী প্রাচীন বীজের মতো মনে হয়। এই বীজ যেন অবিনাশী ভবিষ্যতের বিস্তৃত ভূখণ্ডে। জাতিতে জাতিতে, মানুষে মানুষে, সম্প্রদায় সম্প্রদায় যে ঐতিহাসিক দেশ রাজনীতির কারণে সত্যি থেকে ঘুম ভেঙে অঙ্কুরিত হয়, তার কথা যেন এই বাক্যগুলিতে ধরা পড়েছে। শব্দ এখানে মুখের হলেও লক্ষ লক্ষ মানুষের অন্তরের কথা উচ্চারণ করেছে। এমন সংবেদী হাহাকার মাখা মনুষ্যত্বের সামূহিক বিনাশীর ইঙ্গিত এই পরিণত বয়সে আবার পরে টের পাই, পড়ে ফেলি একটা ঐতিহাসিক সত্য। নেতারা এই সাততলার উপরে পায়ের উপর পা দিয়া হুমকি জারি কইরা বইয়া রইল।
আর হালার মরতে মরলাম আমরাই। এবার আলোচনায় আনে প্রখ্যাত সমালোচক সরোজ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সংবলিত সমরেশ বসুর শ্রেষ্ঠ গল্পটি, যার ভাষায় পাঠক হিসাবে মোহগ্রস্ত হয়ে পড়েছি। দীর্ঘদিন লেখক হিসাবে নিজের অক্ষমতার কথা চিন্তা করেছি, আফসোস করেছি যে কেন এমন করে ভাষাকে খেলাতে পারিনি, কেন তার মতো এমন করে মহাপ্রাণ শব্দের মহিমাকে চতুর্দিকে প্রকীর্ণ করতে পারিনি। এখন তো মনে হয় প্রত্যেক সৃজন শিল্পীর উচিত সমরেশের মুখের ভাষা কি করে সর্বজন গ্রাহ্য হৃদয়ের ভাষাতে পরিণত হয় তার নিবিড় পাঠ নেওয়া। এখন আমার নিবিড় পাঠ একটি গল্পের নাম অকাল বসন্ত। সমরেশ বসুর সাহিত্য জীবনের প্রথম দিকের গল্প অকাল বসন্ত। গল্পের মহাকাব্যিক ব্যাপনা দোতনায় নিজেকে মনে হয় মুগ্ধ বামন মননে চেতনে খর্বকায় মানবিক উত্তরণে প্রতিবন্ধী আমরা পাঠকরা খুবই অকিঞ্চিৎকর। জীবনের বাইরে দাঁড়িয়ে মাতামাতি করি আমরা, কিন্তু জীবনকে যদি তার মহত্ব দিয়ে দেখতে হয় তাহলে এসো ভিতরে বসি এক দণ্ড, যেখানে একটা ছোট অকিঞ্চিৎকর দরিদ্র পরিবারের ছাল চামড়া ওঠা ছোট্ট করে বাক্স ব্যাগটা নিয়ে এইমাত্র এক ভাড়াটে এলো, যার নাম অভয়। গল্পের নাম অকাল বসন্ত। শ্রদ্ধেয় সাহিত্য সমালোচক সরোজ বন্দ্যোপাধ্যায় যদিও বা মৃদু অভিযোগ করেছিলেন এই গল্পে রবীন্দ্রনাথের পোস্টমাস্টার বা তারাশঙ্করের গল্প ভাবনার আভাস আছে, তবুও তিনি স্বীকার করেছেন এ গল্প সমরেশের নিজস্ব নির্মাণ। সবিনয় বলি, সত্যি এই বসন্তকাল সমরেশ বসুর নিজস্ব। এই বসন্তকালে হাওয়ায় তৃষ্ণা কাতরতা এবং বেদনা বিধুরতা। এই বসন্তকাল ধরে রেখেছে হাজার কোকিলের হাহাকার, আর এই হাহাকার নির্মাণ করেছেন সমরেশ সম্পূর্ণ তার নিজস্ব বর্ণনায়, যে বর্ণনায় শব্দ বা বাক্যবন্ধ তার বিশ্বস্ত অনুচর। তিনি যে জীবনকে চিত্রিত করেছেন সেটি উত্তর কলকাতার চটকল কেন্দ্রিক নিচুতলার জীবন। এই জীবন উঠে এসেছে তার শব্দ নিঃশব্দতায় অন্তগূঢ় বসন্ত তৃষ্ণায়, জীবনের চিরকালীন আকাঙ্ক্ষার শতৎসারিত স্ফুরণে। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে, যেমন তারাশঙ্করের শিকড় ছোঁয়া গল্পে, যেমন শৈলজানন্দের কয়লা খনির গল্পে, বিমল করের অন্তঃসারী গল্পে, তেমনি সমরেশের গল্পে শব্দ তার গ্রানাইট, অনুভব তার ইন্টেরিয়র ডেকোরেশন, আউটওয়ার্ড তার ধ্রুপদী, অবরুদ্ধ জীবনাকাঙ্ক্ষা। এই জীবনকে জানার জন্য সাহিত্য স্রষ্টার আজীবন তপস্যা। তাই তো লীলা রায়ের প্রশ্নের উত্তরে সমরেশ বলেছিলেন, লিপি জীবনকে জানার জন্য। জীবন সত্য আবিষ্কার লেখকের কাছে বড় আবিষ্কার। তিনি আমাদের দেখিয়ে দেন, এই দেখ, যে জীবনকে তুমি উপেক্ষা করে এসেছো এতদিন, অকিঞ্চিৎকর মনে করে ফেলে গিয়েছ, তাকে দেখো, নতুন করে আবিষ্কার করো। এই প্রসঙ্গে সরোজ বন্দ্যোপাধ্যায়ও লিখেছেন, এতদিন বাংলা সাহিত্যে এই অঞ্চল থেকে, এর জল মাটি কাদা বস্তি গঙ্গার পাড় থেকে, এর ধোঁয়া কুয়াশার জট ও বঞ্চনা থেকে উপাদান সংগ্রহ করে এর ভেতর থেকে কোনো লেখক দেখা দেননি। এতদিন আমরা যারা এই অঞ্চলের অধিবাসী, আমরা জেনেছিলাম যাকে জীবন বৈচিত্র্য বলি তা বুঝি এই পাটকল উপনগরীগুলির বুক চাপা ধোঁয়াশা ও ধূসরতায় চিরকালের মতো অবলুপ্ত। সমরেশ দেখালেন আদিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো খাপড়ার চালের ঘিঞ্জি বস্তি, যেটির ঢনঢনি খাটাল দেহ ব্যবসার সস্তা পল্লী, কুলি লাইন, বিমর্ষ নিম্ন মধ্যবিত্ত গেরস্থালি এবং ইত্যাদি।
এবং ইত্যাদির মধ্যে মহানাগরিক কল্লোলিনীর সমান্তরাল ধরে চলেছে জীবনের ভোগবতী। এই শিল্পাঞ্চলের যদি কোনো টপোগ্রাফি থাকে, যদি থাকে তারই মধ্যে কোন কোন পিক্টোরিয়াল এলিমেন্ট সমরেশ তার মুখ্য তার সম্পূর্ণ ব্যবহার করলেন। আমরা এই আলোচনার সূত্রটুকুর জন্য সরোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে ঋণী। তার ঋণ স্বীকার করে গল্প তিনটির আলোচনা বা বিশেষ পাঠের জন্য এগোতে পারি। অভয় এসেছে ভেলোখুড়োর নির্দেশে একটা মোটামুটি থাকার মতো পাকা বাড়ির কোন একটি ঘরের খোঁজে। টিনের সুটকেস, ছোট বিছানার বান্ডিল নিয়ে, জাপানি খাকির জামা ও ঢলঢলে প্যান্ট, মাথায় চাষাদের মতো দীর্ঘ বড় টুপি আর পায়ে ভারী বুট পরে। সে সামরিক কারখানার কর্মী, বাড়ির ট্রাকের ড্রাইভার, বেকার ঢেঙা একটা আইবুড়ো। সে ঢুকছে গলি দিয়ে যেখানে দিনের বেলায়ও অন্ধকার। তার চোখে স্বাস্থ্যের ঔজ্জ্বল্য, মুখে কোমলতার আভাস। কিন্তু গলির মধ্যে যে অন্য অন্ধকার জমে আছে, সে অন্ধকারে অনেকদিন আলো জ্বলেনি। যেন যাত্রার দলের বিবেকের মতো ভেলোখুড়ো আগন্তুককে স্মরণ করিয়ে দিল। কিন্তু যা বলছিলুম, একটু সাবধানে থেকো, বুঝলে দাদা? মানে আইবুড়ো ছেলে তুমি। আমার আর কি বল, মরে তো শালার বাদলা পোকাগুলান। তার মানে আমিও মরবো? অভয়ের গলায় যেন বিরক্তির ঝাঁঝ। ওই চটলে তো, ওটা একটা কথার কথা। সেখানে কি আর পেতনি আছে যে ঘাড় মটকাবে? মানুষ খুব ভালো, জানলে জানলে তবে মানুষের প্রাণ, মানুষের প্রাণ। বেলুর কথার রেশ টেনে বলল অভয়। খুড়ো, একদিন মানুষ ছিলাম, এখনো সব বালাই নেই। গল্পের এক মোক্ষম জায়গায় ঘা মেরে লেখক শুরু করলেন মানুষের প্রাণ। বক্তার এক অর্থ, অথচ শ্রোতা যখন বলল ভেঙিয়ে মানুষের প্রাণ, তখন শব্দ অন্য মোড় নিয়ে নিল। এই হলো লেখকের কেরামতি। একজন মানুষের চাওয়া, আকাঙ্ক্ষা, গভীর ইচ্ছার কথা কখনো সুপ্ত কামনার প্রকাশ সম্ভাবনার কথার ভেতরে রেখে দিলেন। আর একজন যিনি শ্রোতা, তিনি বিরক্ত হয়ে জীবনের ওপর, মানুষের প্রাণের ওপর কত ক্লেশ দুঃখকর অভিজ্ঞতার কথা বলে ফেললেন। মিলিটারি ড্রাইভারের কষ্টকর জীবন, এখানে ওখানে হা অন্যে ছুটে চলা, কর্তৃপক্ষের আদেশে বারবার শিকড় চ্যুত হওয়া, এইসব বললেন শ্রোতা। কিন্তু কি সংযমী কাতরতায় পড়তে পড়তে বারবার রবীন্দ্রনাথের শাস্তি গল্পের চন্দরার কথা মনে পড়ে যায়। বিচারক বারবার জিজ্ঞাসা করছেন চন্দরাকে সে তার স্বামীর সঙ্গে শেষবার কিছু কথা বলতে চায় কিনা। চন্দরা বারবারই বলছে মরণ। লক্ষ কথার মেলা বসে গেছে এই শব্দে। পাঠক দেখে শুনে নাও, পড়ে নাও এর অন্তর্বাহির। বাড়ি খুঁজতে গিয়ে লেখক অদৃশ্য ভাষ্যকারের জবানিতে বলছে। এই নির্জন নিস্তব্ধতার মধ্যে প্রতি মুহূর্তে যেন একটা নিরাকার অস্থিরতা অদৃশ্যে ছটফট করে মরছে। পাঠক হিসাবে স্তব্ধ হয়ে বসে থাকতে হলো। তিনি মানে লেখক তিনটি না বা ন ব্যবহার করে মস্ত বড় একটা নিরাকার অস্থিরতাকে সাকার করে দিলেন। এরপর গৃহকর্ত্রীর সঙ্গে দেখা। গাড়িটির বর্ণনায় এবং গাড়ির মানুষের বর্ণনায় লেখক যেন ছুরি কাঁচি নিয়ে বসে কচাকচ অনেক কিছু কেটে দিয়েছেন। বাড়ির মালকিনের বিখ্যাত উক্তি এক লহমায় চরিত্রটাকে আমাদের সামনে এনে দিল। ঘর আমার বেশ বড় সড়ো, একটু পুরনো। তা হঠাৎ চোপসানো ঠোঁট কেঁপে গলাটা বন্ধ হয়ে এলো বুড়ির। চোখের কোলে জল এসে পড়ল। বলল ফিস ফিস করে, আমি যে জন্ম পাপিষ্ঠা,
আমার গলায় বুকে শুধু কাটা। বাড়ির বর্ণনাটি কেমন ভিকিরি ভিকিরি। বাড়ির মানে বেড়াটার আড়ালের একটা গলি, গলির দুপাশে দুটি ঘর, ভেতরে দেখা যায় একটা উঠোন, উঠোনের উত্তরে একটা পাঁচিলের ধ্বংসাবশেষ, ওপারে সেই মুচকুন্দ গাছ ও একটি ইটের স্তূপ। নজরে পড়ে বস্তির খোলার চালা আর মোড়ের সেই লাইট পোস্টটা, বাতিটা জ্বলছে তেমনি। লক্ষ্য করার মতো ইতিময়তা সূক্ষ্ম কথার মোচড়ে গল্পের শরীর নির্মাণ, যাতে ঘনীভূত রহস্য এসে জমা হয় আপাত নিরীহ এই অন্ধকার গলিতে। অতি প্রাচীন বয়স্কা গৃহকর্ত্রীরও গলায় বুকে শুধু কাঁটা। তীব্র হলাহল বা কোনো ভারী বস্তু গলায় আটকে থাকা ভয়ের কথা বলে যার থেকে তার মুক্তি নেই। গলা থেকে নামছে না যেন, বা বাতিটা যেন জ্বলছে অনন্তকাল ধরে, কেউ নেভায় না। বাতিটা যেন এগলির অন্ধকারের অধিক বয়সী পাঠক একটু একটু করে গলির ভেতর এগোচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট অভয় পদের সঙ্গে। তার গলায় একটা কাঁটাটা কি ঢুকলো। এবার পারিপার্শ্ব সজীব হয়ে উঠল। আমরা জানলাম নিমি, চিনি, টুনি নামের 3 পিটোপিটি বোন আছে। এ গলিতে নিঃশব্দে বাস করে তারা। চমৎকার একটি অনুচ্ছেদে লেখক দুরকমের শঙ্কা বা ভয়ের বর্ণনা করলেন, বা ভয়কে ভাষা দিলেন। বুড়ি বলল, ওই পুকুরে নাইবে। খাবে তো তুমি হোটেলে? না, যদি খাও বাড়িতে আলগা উনুন নিয়ে এসো, রেঁধে বেড়ে খেও। আর কথা শেষ হওয়ার আগেই একটা মেয়েলি গলায় উচ্ছ্বসিত খিলখিল হাসি যেন তীরের মতো এসে বিঁধল এই ঘরের দুটো মানুষের বুকে। একজনের জীব আড়ষ্ট, চোখে শঙ্কা, কুঞ্চিত লোল চামড়া আবৃত ঝড়ের মতো দাঁড়িয়ে রইল। আর একজনের ঠিক তা নয়, তবু যেন ভয় আর একটা নাম না জানা তীব্র অনুভূতিতে নিঃশ্বাস আটকে রইল বুকের মধ্যে। তারপর 80টা নিঃশ্বাসের দমকে মিলিয়ে গেল নিঃশব্দে জলের বুকে বুদবুদের মতো। ঈষৎ হাওয়ায় শিউরে উঠল কৃষ্ণকলির ঝাড়। এখানের বোধ করি সেই বসন্ত বেদনার শুরু। বুড়ির বুক ফুঁড়ে ঢুকে গেল অজানা এক সব্বনেশে আতঙ্ক, আর যুবার মনে জেগে উঠল ভয়। মোক্ষম বাক্যটি দিয়ে এই ভয়কে বর্ণনা করলেন শিল্পী। শিউরে উঠল কৃষ্ণকলির ঝাড়। এই ভয় নিঃশব্দে ঢুকে পড়ে শব্দময় করে দিল গলিটার প্রাগৈতিহাসিক অন্ধ নিঃসঙ্গতা। কি লিখলেন লেখক? লাল মেঘের বুকে পড়েছে সন্ধ্যার ধূসর ছায়া। ওই নৈশব্দের ফাঁকে স্পষ্ট হয়ে উঠেছে অন্ধ গলিটার হট্টগোল। শব্দ ব্যবহারের এমন কৃতকৌশল যে কোনো শব্দ শিক্ষার্থীর কাছে ঐশ্বর্যময়। অন্ধ গলিটায় কোনো শব্দ ছিল না। এখন অন্ধ গলিটায় জীবন আসবে, প্রকৃতি তার রূপ পাল্টাবে। অন্ধ গলিটার ভেতরে কথা জাগবে, নড়াচড়া দ্বিগুণ হবে। নিষ্প্রাণ গলিটায় গাছগাছালি, পেছনের দিকে বহুদিন মৃত দিঘি, সব কিছুতে সারা জেগে গেল প্রাণের নিজস্ব সুপ্ত কোলাহল। এবং এবার জেগে উঠবে সন্ধ্যার ধূসর ছায়ায় লাল মেঘ নিয়ে আসছে বর্ষণের কথা, ভালোবাসার কথা আর শঙ্কার কথা। এমন অপূর্ব বাগবন্ধনে এই গল্পের 4টি স্থায়ী চরিত্র এবং একটি তথাকথিত অস্থায়ী মানুষের জীবনাকাঙ্ক্ষা একটু একটু করে তীব্রতর হচ্ছে। হাওয়ায়, মেঘে, প্রকৃতির কোলে কোলে তার ইঙ্গিত। এই মুহূর্তে বুড়ির মুখের ফিসফিস যেন আগাম কোনো ঝড়ের ইঙ্গিত চালিয়ে দিয়ে গেল। বুড়ি হঠাৎ অভয়ের দিকে ঝুঁকে পড়ে বুকের দুপাশ ও গলাটা দেখিয়ে ফিসফিস করে বলল, এই বুকে আর গলায় করে আগলে রেখেছি, কোথাও ফেলতে পারিনি, রাখতেও পারিনি।
বিষ নয়, মধুও নয়। ভাবি যেদিন আমি থাকবো না। এই সমাপ্ত অসমাপ্ত বাক্যবন্ধের গল্পে এক অমারাত্রি ঘনিয়ে আসে। এদিকে অভয়ের বুকে যে নিঃশ্বাসটা আটকে ছিল সেটা আর পেরিয়ে আসার পথ পেল না, বুকের মধ্যেই ছটফট করে মরতে লাগলো। গল্পের পরের অংশে শব্দের চরিত্র হয়ে হয়ে উঠল। মৃদু আলোড়ন কিংবা সামান্য শব্দেও এই গলিতে জাগে রোমাঞ্চ, জাগে জীবন, জাগে জীবনের জন্য ছোট আকাঙ্ক্ষার কুঁড়ি। কিন্তু সেই শব্দগুলো জানান দেয় সংকুচিত এক বদ্ধতার মধ্যে। কখনো তিন মেয়ের কাগজের ঠোঙা বানানোর খসখস শব্দে, কখনো চাপা হাসিতে, কখনো বেলোয়ারির চুরি রিনি টিনি ফিস ফিস কিংবা রুদ্ধ হঠাৎ ভেঙে যাওয়া হাসির দমকে। আবার শব্দ স্বপ্নকল্পের দুনিয়া নিথর হয়ে যায় অভয়ের ভারী বুটের শব্দে, তার যাওয়া আসার নির্মম যান্ত্রিক শব্দে। আবার এর সঙ্গে জুড়ে যায় শব্দে উৎকর্ণ প্রোটাগনিস্ট বা নায়কের মনের গভীরে যৌবনের স্বাভাবিক ছলাৎ ছলাৎ শব্দ। লম্ফ নিভিয়ে শুয়ে পড়ার মুহূর্তে শব্দেরা যেন ইঁদুরের মতো ছোটাছুটি করে। নিমি ডাকে বিনিকে কিংবা বিনি টুনিকে, ওদের পায়ের টিপ 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 শব্দ, চুরির রিনি টিনি, পুকুর ঘাটে বাসন মাজার আওয়াজ, চাপা গলার ফিস ফিস এক অদ্ভুত সিম্ফনির জন্ম দেয়। তাদের তীব্র মিষ্টি গলার খিলখিল হাসিতে শিউরে ওঠে রাত্রি। অভয়ের বুকের এইসব হাসির টুকরো শব্দ জমতে জমতে পাহাড় হয়ে যায়। একজন অতীব দক্ষ মনস্তত্ত্ববিদের মতো স্বচ্ছন্দভাবেই লেখক জানান, অন্ধকারের যতই ঝিম মেরে পড়ে থাকুক, অভয়ের কান দুটো যেন হাঁ করে থাকে। অভয়ের অশরীরী সাক্ষীর মতো উত্তরের খোলা জানলা দিয়ে তাকিয়ে থাকে। দেখা যায় মুচকুন্দ গাছের ঝুপসিয়ার মোড়ের সেই বাতিটা, আর এক চোখের নিষ্পলক দৃষ্টিটা যেন বিদ্রুপ করে বলতে থাকে অভয়কে, আমি জেগে আছি বহুদিন, এবার তুইও জাগছিস।
এবার সত্যিই জেগেছে অনেক কিছু। মানুষ এবং তার প্রতিবেশী সেই জাগরণের শব্দ। পুকুর থেকে বাসন ধুয়ে ফেরার পথে 3 জোড়া চোখের দৃষ্টি ফুটছে অভয়ের গায়ের মধ্যে। আবার একদিন, সেদিন রাত্রে ফিরতে গিয়ে কৃষ্ণকলির বনে থমকে দাঁড়ালো অভয়। কে যেন কাঁদছে। এখনো বস্তিতে হট্টগোল, টিউবওয়েলের প্যাক প্যাকানে। তার মধ্যে এখনকার নিরালয় কান্নার শব্দ। অভয় কান পাতল। ভুল হয়েছে, কান্না নয়, গান গাইছে। দুটি গলায় মিলিত সরু গলার গান গাইছে 2 বোন। বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে, সে পোড়াতে হয়েছে অঙ্গার। সে গানের টানা সুরের লহরীতে রাত্রি দুলছে না, আড়ষ্ট ব্যথায় থমকে দাঁড়িয়েছে। হাসি নেই, সুপ্তির বিরাম নেই। চাপা আগুনের পোড়া নিতে যেন এ বিশ্ব সংসার দিশেহারা। তবুও নির্বাক নিরে ধিকি ধিকি আগুন জ্বলে যেন অভয়ের বুকেও। ভাবে পিছুবে, কিন্তু পিছিয়েও সামনে এগোয়। গানটা থেকে গেছে, তবুও আবার থামতে হয়। শোনা যায় একজন বলছে, না, এখনো আসেনি। অভয় নিজের অজান্তেই আরো উৎকণ্ঠ হয়ে ওঠে। শোনে, মাইরি লোকটা যেন কি আমাদের যেন ভয় পায়। আর একজনের তীব্র বিদ্রুপাত্মক গলা শোনা যায়, ভয় নয়, ঘেন্না করে। ভাবে পেতনিগুলো কোন দিন দেবে ঘাড় মোটকে। তারপর একটা হাসির উচ্ছ্বাস উঠতে গিয়েও মাঝপথের ট্রাকের অ্যাক্সিলেটর চাপার মতো সেটা থেমে যায়। শব্দ ওঠে কাগজের খসখস। এই নির্বাক বা মিতবাক নাট্যদৃশ্যে পাত্রপাত্রীদের অন্তর উন্মোচন করে দেন লেখক। 3 জনের অমূর্ত আকাঙ্ক্ষাকে মূর্ত করে দেন। এই কাগজের খসখসের থেমে যাওয়া, আবার চলতে থাকা, আবার মিলিটারির বুটের শব্দে থেমে যাওয়ার অদৃশ্য জীবন নাট্যে নিঃশব্দ শব্দেরা ক্রমে শব্দময় হয়ে ওঠে। নিষ্প্রাণ গলিটায় প্রাণ জেগে ওঠে। কোনো অতিশয়োক্তি নেই, বাহুল্য নেই। যেন পৃথিবীর গভীর থেকে বসন্তের বীজেরা মাথা তোলে। একটু প্রসঙ্গান্তরে যাই। সাহিত্যের ছাত্র হিসেবে যখন স্টাইলিস্টিক্স বা ওই নামের কিন্তু পড়তে গিয়েছি, তখনই দেখেছি এর কিছু বৈশিষ্ট্য আমাদের বুঝিয়েছেন ভিন্ন ভিন্ন তাত্ত্বিক বা সমালোচকরা। যে যাই বলুন না কেন, আমরা এইটুকু ছাত্র হিসেবে রপ্ত করেছি যে স্টাইলিস্টিক্স আর কিছু নয়, শব্দ, বাক্য এবং বাক্যের ধ্বনি কেমন করে সাহিত্যের শৈল্পিক নির্মাণ সম্পন্ন করে। আমরা এর কতকগুলি উপাদানের কথা পড়ি, যেমন বাক্যের নির্মাণ, শব্দের নির্মাণ, বাক্যের বিন্যাস, ব্যাকরণ, অলঙ্কার ইত্যাদি। কেউ এর মধ্যে শব্দার্থগত, শব্দগত, ব্যাকরণগত, ধ্বনিগত এবং আঞ্চলিক কথন বা উপভাষার কথাও দেখিয়ে দিয়েছেন আমাদের। কেউ আবার বলেছেন উপভাষা একটি ভাষা, উপনয়। এই প্রসঙ্গে ভারতীয় ধ্রুপদী কাব্যতত্ত্বের প্রবক্তারা একদা কি বলেছিলেন দেখা যাক। তারা বলেছিলেন, রীতিরাত্মা কাব্যস্য, বিশিষ্ট পদরচনার রীতি সম্বন্ধে আমাদের প্রাচীন সাহিত্য শাস্ত্রীরা এও বলেছেন। রীতি বিশেষে গুণাত্মা। তিনটি ভাগে ভাগও করেছিলেন তারা, বৈদর্ভী, গৌরী ও পাঞ্চালী। কিন্তু এই যান্ত্রিক ভাগ দিয়ে এই রীতিকে বিশ্লেষণ করা বাতুলতা মাত্র। এ হলো রহস্যময়, যুক্তিগ্রাহ্য নয়, অনুভবগ্রাহ্য, উপলব্ধ বা উপলব্ধির বাহিরে কোনো অন্য শিল্পাত্মা। সমরেশ বসুর ছোট গল্পের নির্মাণ প্রসঙ্গে তার শব্দ, উপমা, ব্যাকরণ বা ধ্বনি প্রয়োগও বলতে হয় কখনো ধ্রুপদী রীতিতে বিন্যস্ত, কখনো বিচ্যুত।
কিন্তু তার গন্তব্য হচ্ছে মানুষের বা পাঠকের হৃদয়তন্ত্রীতে ঘা দেওয়া। টুকরো টুকরো শব্দবিন্যাসে শব্দের অন্তর্নিহিত গভীরতার অন্বেষণে, কখনো বা চারিত্র হিসাবে জীবনচর্যাগত শব্দ গঠনের তথাকথিত বিচ্যুতিতে বা স্বাধীনতায় সমরেশ বসু ভবিষ্যৎ সাহিত্য শিক্ষার্থী বা অক্ষরকর্মীদের কাছে আলোর দিশারি হয়ে রয়েছেন বলে আমার মনে হয়। ফিরে যাই অকাল বসন্তে। যে গলিতে অভয়ের পাকা ঘর, সেই গলির মধ্যে এবার বসন্তের হাওয়া এসে সামন্ত নৈশব্দকে ভেঙে চুরে দিয়ে যায়, সমস্ত নৈশব্দকে ভেঙে চুরে দিয়ে যায়। যে যৌবন স্বাভাবিক জীবনের নিয়মে বিকশিত হয়, সেই যৌবন ক্লান্তিকর বিষণ্ণতার নিয়মান ছিল। যে কৃষ্ণকলি নীরব বনে তিনটি যুবতী নীরব হয়েছিল, যারা আরে আরে চাইতে পারে না, তাদের মধ্যে লেখক বুনে দেন সঞ্চরণের ভাষা। তাদের স্নানকেলিতে বসন্তের নাচর হিল্লোল জাগে। লেখক বললেন, একটু পরেই কৃষ্ণকলির বনে বনের মূর্তি ভেসে ওঠে। খালি গায়ের ওপর কাপড় জড়ানো, তিনজনেই সদ্য বাঁধা মস্ত খোঁপায় দিয়েছে চন্দনের বিচির মতো লাল মটর দেওয়া সস্তা কাঁটা। সেগুলি যেন কুণ্ডলি পাকানো কাল সাপিনীর চোখের মতো জল জল করে। আর আশ্চর্য, এতখানি বয়সেও ঘোচেনি কারো লালিত্য। যৌবনের জোয়ারে ধরেনি ভাটার টান। জোয়ার যেন বাধা পেয়ে উদ্দাম হয়ে উঠেছে, বঙ্কিম ঢেউ উদ্ভাসিত সুউচ্চ রেখায়। অভয় চেষ্টা করেও জানলা থেকে সরে আসবো করেও সময় বয়ে যায়। না দেখতে চেয়েও দেখে ছপ ছপ শব্দে গা ধুয়ে ফিরে চলেছে তিনজন। না হাসি করেও ফিক করে হেসে ওঠে, মোহাচ্ছন্ন করে রেখে যায় সমস্ত জায়গাটা। কিন্তু এরপরে ঘটে যায় এ গল্পের তীব্র বিস্ফোরণ। বসন্ত জাগ্রত হলে বুড়িমার চোখে অমানিসা নামে। তারপর হঠাৎ দীর্ঘশ্বাসে চমকে ওঠে অভয়। পেছনে দেখে বুড়িমা ঝুঁকে তাকিয়ে আছে দক্ষিণের আকাশের দিকে। থরথর করে কাঁপছে অতিকায় গিরগিটির মতো গলার চামড়া। অভয় ফিরে তাকাতে ফিস ফিস করে বলে, বুকের মধ্যে ধুক ধুক করে, গলায় ধরফর করে, কোথায় রাখি যাই কোথা, খালি তরাসে তরাসে মরি। এই অদ্ভুত অনুভব, যা বাস্তব জীবন্ত প্রাণীর গভীরে যেন অগণিত বসন্তের সাপের ফনা দোলে। ভয়, শুধু ভয়। সম্পদ যদি লুণ্ঠিত হয়, যদি বেঘরে ঝরে পড়ে, প্রাণ হারায়। ঠিক পরেই শুরু হলো বসন্তের নিঃশব্দ বিপ্লব। শুধু নিত্যকার কিছু কাজে বা অকাজে বা হঠাৎ কোনো জীবন পাখির ডাকে যেন সুর জাগলো। এসে গেল অ্যালুমিনিয়ামের গ্লাসে খয়েরি রঙের ধুমায়িত চা। তারপর বসন্ত দোলায়িত তিন বোনের মায়াময় লুকোচুরি। এই সময়ের ছোট ছোট সংলাপে জীবনের অতলান্ত গভীরতাকে প্রায় ঘেঁটে ওপরে তুলে আনেন শব্দশিল্পী। কে দিয়ে এসেছিল সেই চা? চায়ের গেলাসের বর্ণনায় লেখক বলছেন, চাই তো। হ্যাঁ, মনে হলো গেলাসটা সাগ্রহে চুমুকের প্রত্যাশায় সংশয় তাকিয়ে আছে তার দিকে। এবং মোক্ষম এক নাট্যোক্তিতে লেখক বলেন, তাকিয়ে আছে জোড়া জোড়া চোখ। এরপর শুরু হলো এক খেলা, চুরি করা আর ধরা পড়ার খেলা। হঠাৎ টুনি বলে, তুই দিয়ে এসেছিলি বুঝি? নিমি বলে, আমি কেন বিনীত? ও মা, কি মিথ্যুক! আমি কেন বামুনের ছেলেকে চা দিতে যাব? এই পরিস্থিতিতে লেখকের শব্দ মনস্তত্ত্ব, হ্যাঁ তাই বলি,
আমাদের মতো পাঠকের মনের গাছগাছালিতে বসন্তের ছোঁয়া লাগিয়ে যায় বিনির কথা। না হয় ক্লাসটা হেঁটে হেঁটেই গেল। সারাদিন খাটুনির পর বিকেলে এরকম একটু চা পেলে, আচ্ছা আমি না হয় চা চিনিটা, বলে সে হেসে ফেলে। ততক্ষণে তারা তিন বোন উচ্চ হাসিতে ঢলে পড়ে এ ওর গায়ে। বিনি তুই না হয় চাটা দিস, নিমি তুই তাহলে দুধটা দিস, চিনিটা তাহলে টুনির। শব্দকেই প্রতীকী খেলায় খেলিয়ে দেওয়া জাত শিল্পীর ব্রহ্মাস্ত্র। কিন্তু এদিকে জীবন যেন প্রস্তুত হয়েই আছে। এত হাসি ভালো নয় বাছা। এই উচ্ছ্বসিত হাসির পরেই নেমে আসে দুঃসহ চাপা অস্থিরতা। তবু বসন্ত আসে অকালে। তিন বোন বলে মা তাদের বিয়ের জন্য ঘুঁটের পয়সা জমিয়ে রাখে। নিজেদের নিয়ে নিপুণ ব্যঙ্গ এভাবেই উচ্চারিত হয়। অভয় যোগ দেয়, বিয়ে হবে না কেন, হবে। যেন এমন বিচিত্র কথা তারা কোনোদিন শোনেনি। এমনই উৎসুক স্বপ্নাচ্ছন্ন চোখে তিন বোন তাকিয়ে থাকে অভয়ের দিকে। একটু পরেই টুনি বলে, আমরা তো শঙ্করী, নিজের না জুটলে কে আমাদের ডাকবে? অভয় জীব আড়ষ্ট, বুকে পাথর চাপা। সত্যি কে ডাকবে? কেমন করে ডাকবে? এ বিশ্ব সংসারে সকলের গলা চেপে রেখেছেন যেন কোনো অদৃশ্য দানব। বুকের মধ্যে এত গুলতানি মুখ দিয়ে ফোটে না, তবু ফোটে। রাত্রির নিরালা অন্ধকারে ফুল ফোটার মতো সে নিঃশব্দে ফোটে। এখানে গড়ে ওঠে আর এক নতুন সংসার। তিন মেয়ে আর এক ছেলের বিচিত্র সংসার। সত্যিই সংসার। তিনজনে তিন রকমের স্বপ্ন দেখে, তিনজনে তিন রকমের আদরে সোহাগে ভরিয়ে দেয় অভয়ের দিন রাত্রি। তিনজনে তিন রকমের রহস্য দিয়ে গুছিয়ে দেয় বসন্তের ঘরদোর। অসহ্য লজ্জায় এরা তিনজনেই ভয়ঙ্কর রূপবতী হয়ে ওঠে। এদিকে বেচারি অভয় তিন রূপবতীকে নিয়ে যেন স্বপ্নের দেশে ভেসে বেড়াতে যায়। কিন্তু এমন সময় একদিন বেলা 10টায় অসময় গলিতে বেজে ওঠে অভয়ের বুটের শব্দ। ভেঙে যায় বসন্তের হাসি খেলা। অভয়ের বদলির অর্ডার এসেছে, তাকে এখনই চলে যেতে হবে। তিন বোনের মধ্যে জাগে বৈধব্যের গাঢ় হতাশা, নির্মম, অমোঘ, সর্বনাশী এবং নিয়তি নির্দিষ্ট শব্দত্রয়। লেখক লেখেন, হু হু করে হাওয়া এলো গলিটার অন্ধ সুরঙ্গে। ফাগুনের মাতাল হাওয়া কবে এসেছে বসন্ত কে জানে। বসন্ত এসেছিল সেই শরতেই মেঘলা ভাঙা রোদে, হেমন্তের কুয়াশায়, শীতের রুক্ষতায়। তখন লেখক প্রকৃতিকে ডেকে আনেন পাঠকের কাছে। শীর্ণ পাতাহীন কৃষ্ণকলির ঝাড়, কালকা সুন্দের বন, পোড়া পোড়া পাশুটে কচুরি পানা। রবীন্দ্রনাথের গান জাগিয়ে চলে যায় এই বসন্ত। মোড়ের বাতিটা একইভাবে জ্বলছে। দেওয়ালের নোনা ইটে মুখ চেপে কাঁদছে বুড়িমা। কেন? কেউ তা জানে না, বুঝবে না। একই শব্দ মায়ার বাঁধনে জড়ালেন লেখক। সমরেশ যাত্রায় নিয়ে নিচ্ছি সংবাদ বিরতির। দুপুর 2:30 পর আবার আসবো সমরেশ যাত্রায়।